আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল। সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। এই উত্তাল হওয়াটি স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। কারণ তার বন্ধুবান্ধব যারা তার সাথে আন্দোলন করেছে তাকে হয়তো সামনাসামনি না দেখলেও, পরিচয় না থাকলেও একটা অনুভূতি চলে আসে কিন্তু মনের মধ্যে। আমি তাকে কখনো দেখিও নেই এবং তাকে অনেকটা ধরেন এই গত কয়েক মাসের মধ্যে একটু দেখলাম আর কি। আর যখন ও গুলি খেলো, গুলি খাওয়ার পরে ওর সম্বন্ধে আরও বেশি জানলাম। ওর বিভিন্ন জায়গার বক্তব্য, আলোচনা ইত্যাদি দেখে মনে হলো যে হোয়াট এ পারফেক্ট বয় হি ওয়াজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুড প্ল্যানার, ওনার হায়াত ওইটুকু রেখেছিলেন এবং হয়তো এইভাবে উনি চলে যাবেন সেটাই নির্ধারিত ছিল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অকারণে কোনো কিছু করেন না, তাই না? ওনার মৃত্যুটা যেভাবে হলো সেটার মধ্যে নিশ্চয়ই আমাদের দেখার, জানার, বোঝার, উপলব্ধি করার এবং কিছু করার সামনের দিকে আছে। তার মৃত্যুটা, অকাল মৃত্যুটা মেনে না নেওয়াটা স্বাভাবিক পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। যার জন্য বাংলাদেশে অনেক কিছু ভাঙচুর হয়েছে। এই কি বলে, পত্রিকা অফিস বা কোনো কালচারাল কোনো ইনস্টিটিউশন ভাঙচুর হইতেই পারে। মানুষের রাগ ক্ষোভ অনেক কিছু করে ফেলি। আমরা অনেক সময় ঘরের মধ্যে করি, হঠাৎ করে একটা প্লেট, গ্লাস, থালা বাসন ভেঙে ফেলি, তাই না, রাগ করে। তো যাই হোক, এই যে মানুষের ইমোশন এবং রাগ ক্রোধ, এর মধ্যে কিন্তু এই 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 যে একটা বিরাট শক্তি, এটা একটা, এই পাওয়ারটাকে মিসলিড করার জন্য অনেক লোক আছে কিন্তু এই গোপনে 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 কাজ করতেছে। অনেক স্বৈরাচারী তাদেরও আছে, পার্শ্ববর্তী দেশের আছে, তারা মিসডিরেক্ট করতে পারে। এখানে যদি মনে করেন যে হ্যাঁ, পাকিস্তানি দালাল দুষ্ট, তারাও করতে পারে, ইন্ডিয়ান দালাল দুষ্ট, তারাও করতে পারে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। আমরা কেন মানুষের চালের মধ্যে যাব? বা কিছু দুষ্কৃতিকারী খারাপ লোক, তারা লুটপাট করতে পছন্দ করে, জ্বালাইতে পছন্দ করে, তারা তাদের মধ্যে হিংসা, বর্বরতা কাজ করে। তো আমরা কেন এটার মধ্যে দৌড় দেবো? এটার মধ্যে কি অ্যাচিভমেন্ট আছে কোনো কিছু? অ্যাচিভমেন্ট থাকলে ইয়েস করা যেতে পারে, অ্যাচিভমেন্ট না থাকলে দরকার নেই সেখানে কোনো কিছু করার। তো আমি মনে করি যেটা হয়ে গেছে হয়ে গেছে, ইসোকে। কিছু পত্রিকা অফিস ভাঙচুর হয়েছে, তাদের যদি তাদের বদোদয় হয়, তাদের যদি দেশপ্রেম জাগ্রত হয়, দ্যাটস গুড। আদারওয়াইজ তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ মানুষের থাকবেই, যেমনটা আছে এখন বিগত সরকারের উপর বাংলাদেশের আপামর জনসাধারণের। এখানে কিছু কিছু লোক আছে যারা মিনমিন করে, তারা, আমি তাদেরকে সাধুবাদ দেব না, বরঞ্চ কিছু আছে আওয়ামী লীগার, হ্যাঁ, তারা ডিরেক্টলি বলে আমরা এটা সেটা বলে, দে আর ডিক্লেয়ার্ড আওয়ামী লীগার, এবং তাদের মধ্যে তাদের দল প্রেম থাকতে পারে, তাদের নেতৃপ্রেম থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু লোক আছে, তারা হলো সমাজের একটা শত্রু, সাংঘাতিক ধরনের শত্রু। গোপনে গোপনে করবো আওয়ামী লীগ, মুখে বলবো অন্য একটা কিছু, মানে মুনাফিকি টাইপের আর কি। হ্যাঁ, তো আওয়ামী লীগ তো আর বাংলাদেশের শত্রু ছিল না, তাদের অনেক একটা বড় দল ছিল, অনেক পপুলার তারা ছিল। তো তাদের যে নীতিগুলি, তারা বিগত এই যে বিভিন্ন কয়েক দশক ধরে তারা যেই আস্তে আস্তে করে তারা যে হিটলার হয়ে যাবে, এটা তো মানুষ ভাবে নাই। তো হিটলার হলে সেই নাজিদের তো আর থাকবে না, পৃথিবীতে অস্তিত্ব নেই এখন। হয়তো এরকম ভাবে আওয়ামী লীগের কপাল এরকম হতে পারে। আমার বক্তব্যকে অনেকে যারা ধরেন একটু মনে করেন নিজেদেরকে মুক্তমনা মনে করেন, অনেকটা কালচারাল, অনেকটা চেতনা মনে করেন, হ্যাঁ, তারা হয়তো আমাকে মনে করবে বলে এই লোক তো পুরা পাকিস্তানি রাজাকার, হ্যাঁ, গালি দেবে। আমাকে গালি দেয়, অনেকে দিয়েছে, আমি কেয়ার করি না, আমি এগুলো নিয়ে মাথাও ঘামাই না। আমার বরং যতটুকু ভালো কাজ করার দেশের জন্য আমি করার চেষ্টা করি। আমার কোনো দায় দায়িত্ব থাকলে সেটা আমার সক্ষমতার মধ্যে করার চেষ্টা করি। আমি তো রাজনীতি করে কোনো কাউকে, আমার কোনো দলের লোকও নাই, আমার কোনো দলও নাই, আর আমি কোনো ইলেকশনও করবো না, কোনো সুবিধাও নেব না দেশ থেকে। বরঞ্চ আমরা বিদেশে কষ্টার্জিত যেই আমাদের যে সামান্য আয়, তার থেকে দেশে আমরা চেষ্টা করি দান খয়রাত করার জন্য, বিনিয়োগ করার জন্য। আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদের অন্তর খুলে দেন, আমাদের হাত খুলে দেন, পকেট খুলে দেন, আমরা করার চেষ্টা করি। বিনিময়ে তেমন কিছু আশা করি না। আশা করি এটুকুই যে দেশটা ভালো থাকুক, দেশে যারা আসে তারা ভালো থাকুক। তো আমি জানি না এখন যে এই ক্ষোভ রাগ চলতেছে, এই যে ছেলেপেলেগুলির, এগুলি কোন দিকে যাবে। তো এখন তো পলাতক সবাই, আমার মনে হয় যারা এই বিশেষ করে এই চোরাগুপ্তা হামলা করতো, এরাও পলাতক। তারপরে যারা ভারতীয় লোক অনেকে আছে, আমার এক বন্ধুর ফার্মে অনেক কিছু কাজ করতো, তারা সব অনুপস্থিত, কাজে তারা নাই।
তো এখন এই রাগ এই ক্ষোভ কোথায় গিয়ে পড়বে কেউ বলতে পারে না। স্পেশালি আমি বলবো যেটা ওই লোকদের সাবধান হওয়া দরকার, ওই লোকদের যারা অবৈধভাবে সরকারি থেকে ব্যবসায় থেকে অবৈধভাবে সম্পদ অর্জন করছেন, আপনারা সাবধান হয়ে যান। কিন্তু আপনাদের দিকে এই রাগ খুব যেতে পারে। হ্যাঁ, আপনি ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি বা সিনিয়র সেক্রেটারি, আপনি খেয়াল রাখবেন কিন্তু আপনার জীবনযাত্রা কেমন। আপনার জীবনযাত্রা, আপনার ইনকামের সাথে আপনার যদি সম্পদের মিল না থাকে, এই ক্ষোভ আপনাদের দিকে যাবে। কিন্তু রাখতে পারবেন না এগুলি কোনো কিছুই। এই সম্পদ রাখতে পারবেন না, অথবা আপনি নিজে থাকবেন না। এগুলি খেয়াল করে চলবেন, সাবধান হবেন। ঢাকা এয়ারপোর্টে একজন ম্যাজিস্ট্রেট কি খান, যেন নওশাদ খান, ও কাজ করতেছে সামান্য কয়েকদিনে এয়ারপোর্ট সোজা করে ফেলছে। বন্দর যখন ঠিক হইলো যে ঠিক আছে আমরা কোম্পানিকে দিয়ে দেবো, নরওয়ে না কি ডেনমার্ক কোন কোম্পানিকে, তখন দেখি আর জাহাজ বসে থাকে না, মালামাল দৌড়াদৌড়ি করতেছে, সব চলতেছে। তো যাই হোক, আমার মনে হয় জুজুবুরি দেখায় কোনো লাভ নাই। এই বাচ্চা কাচ্চারা তারা শুনবে না, তারা আমাদের মতো মানসিকতা নাই, আমাদের মতো তারা আছে না। আমরা এখানে যখন আমরা মসজিদে দেখি, আমরা কিছু লোক আমাদের যে চিন্তাধারা ইসলাম নিয়ে, ধর্মচর্চা নিয়ে আমাদের যে কাজকর্ম, হ্যাঁ, এদের সাথে নতুন যারা ইসলামে জয়েন করেছে, ইসলামে যোগ দিয়েছে, নও মুসলিম বলি যাদেরকে আমরা, ওদের সাথে মিল নেই কিন্তু। কি ওরা কিন্তু একদম টু দি পয়েন্ট, ওদের কোনো স্টেরিও নাই, মাথার মধ্যে কোনো আবর্জনা নাই। ওরা এক্স্যাক্টলি যেটা কোরআন বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নির্দেশ, এবং এক্স্যাক্টলি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, ওর বাইরে যাবে না। এক্সকিউজ মি। তো এরকম আর কি, যে বাচ্চা ছেলেপেলেগুলি, এগুলি কিন্তু এদেরকে আমরা যদি আনস্মার্ট মনে করি, তাহলে আমরা কিন্তু বস্তা পচা হয়ে গেছি। ওরা দে আর ওয়ে স্মার্টার দেন আস। আমার ঘরে নিজেদের বাচ্চাদের কাছে আমি নিজে একটা ব্যাকডেটেড পারসন। তো যারা এখানে এই যে বাচ্চা কাচ্চারা, এরা কিন্তু আমাদেরই সন্তান। হ্যাঁ, আমাদেরই সন্তান। কাজেই এরা, আমার মনে হয় না যে এদের মাথার মধ্যে 2 নম্বর কিছু আছে। এরা জ্বালাও পোড়াও করে কোন সময়, যখন তাদের সহ্যের বাইরে চলে যায়। এবং অনেক সময় একটা বিপ্লব হয়ে গেলে এরকম টুকটাক জ্বালাও পোড়া হয়, কিছু উল্টাপাল্টা হবেই, আন্দোলন চলবে, ক্ষয়ক্ষতি হবে। তবে দেশটাকে হইল কি, যদি আপন গতিতে চলতে দেন, সততার মধ্যে নেতৃত্ব আসতে হবে এখান থেকে। এই বইরা বস্তা পচা নেতারা খালি একটা জিনিস বলতে গিয়া আমার কাছে নিজেরই লজ্জা লাগে। বক্তব্য শুনতেছে, উনি শুদ্ধ করে বলতেই পারে না, এই নামটাও শুদ্ধ করে বলতে পারেন না, কোন দল সেটাও শুদ্ধ করে বলতে পারেন না। তো এরা কি দেশ চালাবে? এদের কাছে দেশের আপনার এই দিবেন স্টিয়ারিং? আপনি বিমানে উঠলে আপনি কি বিমানের স্টুয়ার্ডকে, ক্রু বা এয়ার হোস্টেসকে প্লেন চালাতে দিবেন? আপনারা খেয়াল করে চলবেন কিন্তু এখন থেকে। ভোটাররা যারা, বিশেষ করে, আমি জানি না, আমি তো বিরাট পার্সোনালিটি না যে পিনাকি বা ইলিয়াস ওদের মতো অনেক বড় ইউটিউবার না, এক্সকিউজ মি, ওদের মতো অত বড় সাংবাদিক আমি না যে আমি নেশনকে মোটিভেট করতে পারবো। বাট আমার যারা ফলোয়ার আছেন, সামান্য কিছু লোক, তারাও যদি মনে করেন যে আমার ভিডিওটা দেখেন, প্লিজ আপনারা এবার ভোট দেওয়ার সময় চিন্তা করবেন। আমি মনের অজান্তে একটা পোস্ট দিয়েছি আজকে, যে হাদি যেহেতু চলে গেছে, হাদির স্থানে হাদির বোনকে দিলে কেমন হয়। সে কিন্তু আমার মনে খারাপ হবে না। আমি তার বক্তব্য শুনলাম, অবাক হলাম, মনে হলো যে হাদির কথাগুলি সে বলতেছে। তো এদের হইল কি, এরা এদের বাবা মা এদেরকে হালাল খাওয়াইছে, এরা হালাল জীবনে চলে আসছে, এরা আল্লাহকে ভয় পায়। এরা কোনো চক্ষুকে ভয় পেয়ে কোনো অন্যায় করবে না। এরা চেষ্টা করবে তাদের জীবনটা হালাল রাখার জন্য, মানুষের সেবা করার জন্য। বাংলাদেশ এখন যে অবস্থা, আমার মনে হয় এমনই মনে হইতেছিল যে অনেকেই বলতেছিল যে আরে নির্বাচনের কী দরকার, আর কিছুদিন থাকি না আমরা, প্রফেসর ইউনূস তো ভালো করতেছেন। আসলে উনি যতটুকু ভালো করতে পারতেন, ওইটুকু ভালো করার সুযোগ দেওয়া হয় নাই। কিন্তু উনি অনেকটাই ভালো করতে পারতেন। ওনার হাতে যে আল্লাহ তালা যে ক্ষমতা দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে বিচক্ষণতা দিয়েছেন, ওনার যে যোগাযোগ আল্লাহর রহমতে, এটা দিয়ে দেশটাকে অনেকটা আগে নেওয়া যেত। কিন্তু উনি যথেষ্ট বয়স হয়েছে ওনার, ওনার তো সময়ও নেই, উনি থাকতেও চান না সম্ভবত, আমি যেটা শুনেছি আর কি। আর বিশেষ করে উনি মানুষের মুনাফেকি এত বেশি দেখে ফেলেছেন, বিশেষ করে রাজনৈতিক মুনাফেকি। ওনার কাছে মনে হয় যে এখানে উনি সম্মান খোয়াবেন, সম্মান আর বাড়বে না ওনার, আর বাড়ারও কিছু নাই ওনার এখন খোয়ানোর সময়। কাজে উনি হয়তো না খোয়া উনি রিটায়ারমেন্টে চলে যাবেন, বা ওনার অসম্পূর্ণ কাজগুলি করবেন অন্য জায়গায় গিয়ে। তো আমি মনে করি না যে ডক্টর ইউনূস না থাকলে আমাদের দেশ চলবে না। আমাদের লিডারশিপ যদি চলে আসে, এই যে উত্তাল জনসমুদ্র, এখান থেকে লিডারশিপ চলে আসবে, এখান থেকে লিডারশিপ চলে আসবে, ভালো লিডারশিপ, এবং তারা দেখা যাবে যে আমাদের দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর এখন বিশ্ব চলতেছে হাই টেক কানেক্টিভিটির উপরে, কমিউনিকেশন এত জোরালো যে এখন ফাইল এসে একটা আর্টিকেল পড়তেছিলাম গত কয়েকদিন আগে,
যে সেক্রেটারিটা একটা রুমে থেকে আরেকটা রুমে চিঠি যেতে লাগে 7 দিন, চিঠি পাঠায় তারা পোস্ট অফিসের মাধ্যমে, কুরিয়ারের মধ্যে আবার আরেক রুমে যায়, পাশের রুমে। হাইটে গিয়ে কাজটা করতে পারে না তারা, তাদের চর্বি এত জমছে চেয়ারের সাথে, তাদের একদম আঠা লেগে গেছে। এখন এদেরকে চেয়ারলেস করে দিতে হবে, দাঁড়ায় দাঁড়ায় কাজ করা দরকার। আমেরিকার মতো, আমেরিকায় কোনো এত বসার কোনো গদি নেই, সব জায়গায় যত বড় অফিসার। ও আচ্ছা, একটা এক্সপিরিয়েন্স এখানে আমার মনটা খুব খারাপ। আমাদের একটা প্রতিবেশী বন্ধু, ওনার খুব কম বয়সী একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আমরা গত পরশুদিন রাত্রে একদম গাড়ি থেতলে গেছে, একদম 18 বছরের মেয়ে মাত্র, নাবালক, কী অবস্থা, স্পট ডেড। তো তাই যাই হোক, আমরা 2 দিন ব্যস্ত ছিলাম, কালকে তাকে কবর দিয়ে আসলাম। তো কালকে আমি ফিউনারালে ছিলাম, ফিউনারালে ওখানে আরও 3টা ডেড বডি ছিল, প্রত্যেকটি মেয়েদের ডেড বডি ছিল। কালকে জানাজা পড়লাম, ওখানে ব্যবস্থা হলো। তো ফিউনারাল হোমে কাজ করতেছিলাম, কথা বলতেছিলাম, সেখানে মুসলমানরা তো ওখানে ওখানে 3জন লোক কাজ করতেছে আর কি। তো আমার এক বন্ধু মানুষ, সে এই এই আমাদের মসজিদে ট্রাফিক কন্ট্রোল করতো আর কি, ট্রাফিক, হ্যাঁ, এই কোন গাড়ি যাবে আসবে এরকম আর কি। তো যাই হোক, সে দেখলাম ওখানে কাজ করতেছে। তো আমি বললাম, তুমি এখানে আসছো, এখানে কি আরেক ভদ্রলোক, উনি কি তোমার বস নাকি? তো না না, আমরা একসাথে কাজ করি। হ্যাঁ, তো তো পরে আমি বের হওয়ার আগে জানতে পারলাম যে উনি ওখানকার বিগ বস, কিন্তু ওনার কিন্তু চেয়ার নেই, কিন্তু হাইটে দেখতেছেন সব কিছু উনি। হ্যাঁ, উনি ডিরেক্টর ফর অল 3 ফিউনারাল হোমস। কেরাম, আমার বন্ধু মিস্টার কেরাম, ভালো লোক। তো এরকম করা উচিত। বাংলাদেশের এই চেয়ার টেবিল এগুলি ঠিক করাতে হবে। হ্যাঁ, চেয়ার আপনার বসে বসে খালি ওই বেল টিপা আর পিএসকে কল করা, চা দাও, মুখ দাও, এই সমস্ত ব্যাকডেটেড জিনিস বের করে দিতে হবে বাংলাদেশে, সচিবালয় থেকে, অনেক জায়গা থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, আর সংসদ মানে কি, সংসদে এমপি হোস্টেল, মুক্ত মুখ, এই সে আরামায়াস, টাকা পয়সা, ওগুলি সাইজ করতে হবে। এবং সাংসদ মানে সংসদ সদস্য এলাকায় এসে মাতবুরি করবে, এগুলি বন্ধ করে দিতে হবে। তোমার কাম পড়াশোনা করা, তোমার কাম আইন প্রণয়ন করা, তোমার কাম লোকজনের খোঁজখবর নিয়ে কোনটা সঠিক ওটা করা। তুমি এসে ওখানে এলাকায় ব্রিজ হবে, কালভার্ট হবে নাকি নদী খনন হবে, এগুলির মধ্যে মাতবুরি করবা, তোমার থাপ প্রায় বার করে দিতে হবে এগুলি সব। আস্তাগফিরুল্লাহ, আমাকে কিছু মনে করুন না, জনগণ এই তাই করবে, কিন্তু এদেরকে পিটিয়ে বার করে দেবে এলাকা থেকে যদি তারা এগুলি করতে যায় এলাকায়। কাজেই নমিনেশন চাইতেছেন এখন, ওই রংবাজি করা নমিনেশন আর হবে না। প্রকৃত দেশ সেবা করতে পারলে নমিনেশন চান, আসেন ইলেকশনে। যত বড় দলীয় দল আপনাকে সেভ করতে পারবো না, এলাকার মধ্যে ধৈর্য পয়সা দিয়ে দিব আপনাকে ঠিক মতো। তা আমরা ওইভাবেই কাজ করব, এবং এই ইয়ং জেনারেশন তারা এইভাবে কাজ করবে, জনসচেতনতা গড়ে উঠবে, এবং জনগণকে দেশে মালিকানা এটা বুঝে দিতে হবে যে তুমি মালিক, তুমি ওই এমপির আন্ডারে না, তুমি ওই থানার ওসির আন্ডারে না, তোমার সেবা করতেছে তারা। এই জিনিসগুলি জনগণ যখন বুঝতে পারবে, সচেতন হবে, তখন। আর পুলিশ ভাইদের হেল্প করুন আপনারা, পুলিশ ভাইরা যদি ওদেরকে একটু হেল্প করেন, একটু ভালোবাসেন, ওরা কিন্তু অনেক কিছু করতে পারে। ওরা আপনাদের এই যে সমস্ত সন্ত্রাসী, এগুলি দমাই দিতে কোনো ব্যাপার না ওদের। আপনারা জনগণরা ওদের ভালোবাসা দিন, ওদের সহায়তা দেন, ওদের পাশে থাকেন, এই পুলিশ একটা সুন্দর রাষ্ট্র করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আর আশা করি আমরা সামনে একটা সরকার পাবো, যেটা যেই সরকারই হোক, ইউনূস স্যার চলে গেলে যেই সরকার আসুক, সুন্দর একটা সরকার। এবং আমি মনে করি গণমানুষের সরকার হওয়া উচিত, জাতীয় সরকার। যেটা বলছিল এই যে শফিকুর রহমান ভদ্রলোক, জামায়াতের আমির, যে উনি বললো যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইলেও আমরা জাতীয় সরকার করব। এরকম চিন্তা আমরা সবারই করা উচিত, বিএনপি করা উচিত, অন্যান্য দলের করা উচিত, যে আমরা সম্মিলিতভাবে আমাদের দলের বেস্ট পিপলগুলিকে আমরা সংসদে পাঠাবো। আমরা কোনো চোর গুন্ডা কাউকে সংসদে পাঠাবো না। এমন লোকের নমিনেশন দিয়ে না। তারেক সাহেব, আপনি লন্ডনে থাকেন, আমি জানি না, আমার ভিডিও, এত ক্ষুদ্র মানুষ, আমার ভিডিও আপনার কাছে যাবে না, কিন্তু আপনি যদি কোনো না কোনোভাবে আমার বর্ণ কারোর কাছে শুনে থাকেন এই ধরনের মেসেজ, আপনার দলের কোনো ক্রিমিনালকে নমিনেশন দেন না। আপনার বাবার নাম নষ্ট করার অধিকার আপনাকে দেয়নি কিন্তু এই আল্লাহ তাআলা। ওনার নাম রাখবেন, কিন্তু উনি ভালো লোক ছিলেন, আপনার মাও ভালো লোক ছিলেন, হয়তো উনি বাটে বেড়ে অনেক সময় অনেক কিছু করতে পারেননি। আপনার মাও অত্যন্ত ভালো মানুষ, তাকেও অনেক শ্রদ্ধা করে, এবং দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নাম্বার 1 উনি, আলহামদুলিল্লাহ। তো কাজেই ওই বাবা মার ইজ্জত রেখে আপনি কাজ করবেন, কোথাও কোনো বিক্রি হবেন না। নিজেকে বিক্রি করলে এটা আর কোনোদিন পুনরুদ্ধার করা যায় না। বিক্রি হবেন না, আপনার সম্মান নিয়ে থাকুন। দরকার হলে আপনি নিজে কিছু না হইলেন, দলের প্রধান থাকেন না কেন, দলটাকে ঠিক করেন, সাইজ করেন, লোক দিয়ে কাটা দিয়েই কাটা তোলেন ভিতরে ভিতরে। একটু চিন্তা করেন, ভালো লোকজন যারা আপনাকে ওয়েল উইশার, তাদের সাথে কাছ থেকে পরামর্শ নেন। আপনি প্রফেসর ইউনূসের সাথে কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি পরামর্শ নেন, ওই যে পিনাকি থাকে ফ্রান্সে, তার কাছে পরামর্শ নেন, অনেক ভালো হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, 15 মিনিট হইলো, আর বেশি বলি না। আজকে কথা বলতে পারতাম 2-3 ঘন্টা, কারণ আমি নিজেও ইমোশনালি খুবই কেমন যেন একটু হয়ে গেছি আর কি, ভিতরে একটা
বুড়া মানুষ, তারপরে একটা কেমন যেন একটা খুব রাগ ক্ষোভ এগুলি মানুষের প্রতি, অন্যায়কারীদের প্রতি, এই যে দুর্বৃত্তদের প্রতি, এই যে ভারতীয় আগ্রাসনের প্রতি, আওয়ামী লীগের এই যে তারা এখনও কোনো এইবার আজ পর্যন্ত একটা অ্যাপোলজি করলো না, ক্ষমা ছিল না কারো কাছে, আর উল্টা সিধা করতেছে। আমি তো মনে করি এই যে হাদি হত্যার পিছনে ওরা একদম 100% ওরাই জড়িত। এর সাথে থাকতে পারে হয়তো বিএনপির কেউ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ যে জড়িত, ভারত জড়িত, এটা বোঝা যায়। কিন্তু কোনো কিছু না হলে ভারত পলা যাবে কেন? ভারত যদি জড়িত না হয় তাহলে ভারত পলাবে কেন? ভারত তো ধরে ওদের শেখা দেওয়া দরকার, মানে শিক্ষাভাব করা দরকার। ভারত যদি আমাদের সাথে কোঅপারেট করে, আমরা দুইটা কান্ট্রি কিন্তু অনেক বেনিফিট পাইতে পারি, অনেক অনেক সুন্দর, কি সুন্দর প্রতিবেশী। আর ভারতে আমাদের আত্মীয় স্বজন আছে, ওদের আত্মীয় স্বজন এখানে আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, ওদের বন্ধু বান্ধব আছে। আমরা দুইটা একে অপরকে সাহায্য করলে কত সুন্দর আগাইতে পারি। কিন্তু তা হবার না তো মনে হয়। ওরা খালি মাই ওয়ে অর হাইওয়ে। আর শত্রুতা করার রাজনীতি করেন না কেউ। হ্যাঁ, মিত্রতা করার রাজনীতি করেন, বাংলাদেশকে আগায় নিয়ে যান ইনশাল্লাহ। আমি দোয়া করবো ব্যক্তিগতভাবে, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রহমত করুক, বরকত দিন, এবং বাংলাদেশের সবার ভালো কামনা করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমার বক্তব্যের ভুল ত্রুটি কোনো কিছু থাকলে ক্ষমা করবেন প্লিজ। আর কোনো কিছু আপনাদের যদি মতামত থাকে দিবেন, স্পেশালি কে কোথা থেকে কথা শুনতেছেন আমার বললেন আর কি। হ্যাঁ, আমি কোনো কিছু ভুল থাকলে ভুল ধরা দিবেন, এটি আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।